হাওড়ার হালচালের মুখোমুখি ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন অফিসার বরুণ কুমার বারিকদার। দীর্ঘ সময় ধরে বরুণবাবু ভারতীয় নৌবাহিনীর বিভিন্ন যুদ্ধজাহাজে ডিউটি করেছেন এবং বরুণবাবু বর্তমানে অনেক কিছু বিষয়ে ওয়াকিবহাল এবং যে ইন্টারন্যাশনাল রিলেশনশিপস নিয়ে উনি বিশেষভাবে ওয়াকিবহাল। আজকে বরুণবাবুর কাছ থেকে আমরা জেনে নেব যে ইন্টারন্যাশনাল জিওপলিটিক্সের এখনকার যে সিচুয়েশানে যে হচ্ছে, যে ধরুন আপনি যে বলেছিলেন না ভারতের আশপাশে আরও কিছু মারাত্মক ঘটনা ঘটতে পারে, এক সপ্তাহ আগেই আপনার কাছ থেকে আমরা শুনেছিলাম, সেটা আমরা দেখেওছিলাম ভিডিওতে। তা ঠিক সেটাই হলো, নেপালে এরকম ঘটনা ঘটে গেল। তা এর পেছনে ঠিক কী কারণ? অনেকে অনেক কিছু বলছেন, অনেকে বলছেন আমেরিকা আছে, অনেকে বলছেন ভারতই করিয়েছে, অনেকে বলছেন ওটা নিজেদের স্বতঃস্ফূর্ত একটা বিক্ষোভ হয়েছে। কি বলবেন? নেপালের এই ব্যাপারে বলতে গেলে নেপালের পুরনো অনেক পিছন দিকে তার ইতিহাসে যেতে হবে। হ্যাঁ, নেপালের সাথে শ্রীলঙ্কাকে মেলালে চলবে না, বাংলাদেশকে মেলালেও চলবে না। এই ঘটনাগুলো আলাদা এবং এদের পেছনে ছিল অন্য শক্তি। এর পেছনে কিন্তু ব্যাপারটা অন্যরকম। বহুদিন ধরে এই জিনিসটা একটা আগুন, মানে ছাইয়ের ভেতরে আগুন দপদপ দপদপ করে জ্বলছিল, সেই জিনিসটা প্রকাশ পেয়ে যায়। সেটার কারণ হচ্ছে কি, প্রথম বুঝতে হবে নেপালের ভৌগোলিক অবস্থান। নেপাল কিন্তু একটা বাফার কান্ট্রি, ওর সাথে কোনো রকমের জলসংযোগ নেই। নেপাল আজ থেকে বহুদিন আগে থেকে, যখন নেপাল অনেকটা আমাদের ভারতের মতন না, ভারতেই ছিল। যখন রাজা জমিদার ছোট ছোট ভাবে ভাগ এইভাবে তাদের রাজত্ব চলতো। এক রাজা ছিলেন পৃথ্বীরাজ বোধহয়, খুব সম্ভবত, উনি নেপালের একটা রূপরেখা করেন। সেখান থেকে নেপাল একটা জায়গায় এসে পৌঁছয়। এরপর নেপালে আমাদের এই ফিরিঙ্গিরা, ওরা ফিরিঙ্গি বলতো, এই ইংরেজরা যখনই ওখানে ঢোকার চেষ্টা করে, এই ঢোকার চেষ্টার সময়, না হলে নেপালও কিন্তু খুব শক্তিশালী ছিল, রাজাদের মানে শক্ত সামর্থ্য তাদের ব্যবস্থাপনা ছিল। একটু লম্বা হয়ে যাবে আপনার, লোকে দেখে তো এগুলো নাকি? হ্যাঁ, প্রচুর ভিউ। ঠিক আছে। এবারে ব্যাপার হচ্ছে গিয়ে, এই যখনই এই ব্রিটিশরা ঢোকা শুরু করলো এবং তারপরে ক্যাপচার করার চেষ্টা করছিল, সেই সময় এদের সাথে একটা ঝগড়া লেগে যায়। সেটা লেগে যায় 1814 সালে। ভীষণ লড়াই হয়, একদম 1816 সাল পর্যন্ত লড়াই চলে। এবং নেপালিরা আপনার চলে আসে আমাদের এত দূর পর্যন্ত, এই কুমাও ঘাড়বাল এদিকটা পর্যন্ত পুরো। লাস্টে এরা একটা জায়গায় যখন আসে, সেই জায়গাটাতে সেই বিহারের কাছাকাছি সুগৌলিতে একটা সমঝোতা হয়। আচ্ছা, সেই সুগৌলি সমঝোতাতে যখন এই ব্রিটিশরা ওদের সাথে বসে, ওদের রাজাদের সাথে, তখন ওরা বলে যে আমাদের সাথে ভারতের তো কোনো রকমের ঝগড়া নেই, ঝামেলা নেই, আমাদের নিজেদের মধ্যে কোনো লাইন নেই, কোনো বর্ডার ছিল না, ঠিক আছে। এবং আমাদের এদিকে বিয়ে হয়, ওদিকে বিয়ে হয়, আমাদের কাস্টমস এক, আমাদের আজও জানেন তো ওদের কিন্তু ভাষা আর আমাদের ভাষা একই। হ্যাঁ, রিটেন ভাষা, রিটেন হিন্দি, হরফ নেই, ওদের হরফ কিন্তু দেবনাগরী। ঠিক আছে, একদম এটা মনে করতে হবে। খালি আপনার টোনটা আলাদা, কথা বলার সময় হয়তো সেটা আমাদের প্রত্যেক 5-7 কিলোমিটার পরে চেঞ্জ হচ্ছে। কিন্তু ভাবতে হবে এটা কিন্তু পুরোপুরিভাবে ভারত একটা সম্পূর্ণ ভারত। এবং ইংরেজরা বলল যে ঠিক আছে, তাহলে তোমরা খুব শক্তিশালী, তোমাদের সবাইকে আমাদের এই ভারতে চাকরি দেওয়া হবে। আচ্ছা, তোমাদের উন্নতির জন্য, তোমাদের ভালোর জন্য। তখনই তৈরি হয় গোর্খা রেজিমেন্ট। এবং পুরো ভারতবর্ষ নয়, পুরো ওয়ার্ল্ডে নেপালিরা সৎ বলে সবাই জানে। এবং দেখবেন একটা সময় এরা নেপালিরা বিভিন্ন জায়গায় বেরিয়ে যেত ওই খুকরি নিয়ে, ওই গার্ডের কাজ করার জন্য। পুরো ভারতবর্ষ সময় সিকিউরিটি, মানে তখন সবাই দারোয়ান বলতো, পুরোপুরি নেপালিদেরই কন্ট্রোলে ছিল, নেপালিদেরই কন্ট্রোলে। এটা পুরোপুরি নেপালিদের কন্ট্রোলে ছিল। মানে এখানে সমস্ত কারখানা, অফিস সব জায়গাতে, ভারতবর্ষের বাইরে কারখানা, অফিস সব জায়গায়, সব জায়গাতে। এটা ওই সুগৌলি সমঝোতার পর থেকে ওরা ভারতে আসতে শুরু করে। কর্মঠ ছিল এবং সৎ ছিল, সেই জিনিসটা হয়ে যায়। ইংরেজরাও তারপরে আস্তে আস্তে যখন যাই হোক এইভাবে চলে যায়। ঝামেলাটা শুরু হয় আপনার এটা যখন আপনার এই বীরেন্দ্র রাজা ছিলেন। বীরেন্দ্র রাজাকে পুষ্পকুমার দাহাল, ওদের গ্রুপটা, না দাহাল তো পরে, ওর যে ভাইপো যখন মার্ডার হয়ে গেল, জ্ঞানেন্দ্র তখন বিদেশি, ঠিক আছে।
এই যখন মার্ডার হয়ে গেল এবং ওই দেবযানী বলে একজন রাজকন্যা এখানকার ছিল, কিন্তু ডান দিকে গুলি করেছিল। আচ্ছা, তাহলে আজও সেটা উদ্ধার হয়নি, রহস্য কি হলো। এবার তখন থেকে শুরু হলো সেই যে রাজতন্ত্র। রাজতন্ত্র তো না, তখন না, রাজতন্ত্র ভেঙে গেল, তখন ভাঙা শুরু হয়ে গেল। রাজতন্ত্র তো এতদিন ধরে চলছিল। এবার মানুষের মধ্যে একটা ক্ষোভ ছিল, মানুষের মধ্যে এই রাজতন্ত্রকে তুলে দেওয়ার চেষ্টা করছিল। রাজতন্ত্র কোথাও নেই। রাজতন্ত্র এখানে ভাঙলো 2008-এ। 2001-এ ওদের মার্ডারটা হলো। অনেকে বলেন চীনের হাত ছিল, তখন এই জ্ঞানেন্দ্র ঢুকলো। চীন তো তার আগেই ঢুকেছে, কিন্তু চীন পারছে না খুনটাতে, অবশ্যই। কেন চীন পারছিল না সেটাও বলছি। এবারে হয়ে গেল যখন এই রাজা পড়ে গেল, ঠিক আছে, এবার থেকেই ঢুকতে শুরু করলো আস্তে আস্তে এই কি বলে আপনার অলি, তারপরে আপনার প্রচণ্ড, ধামাল, এরা সব ঢুকতে শুরু করলো এবং কমিউনিস্টরা ঢুকতে শুরু করলো। এই কমিউনিস্টরা ঢোকার পরে ওই হিন্দু রাষ্ট্রটাকে ভেঙে দিল যে এখানে সব ধর্ম সমান, এটা যেটা শুরু করতে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হয়ে গেল 2015-তে। এদের কমিউনিস্ট সরকার ঢুকিয়ে দিল। আপনার মনে হচ্ছে প্রচণ্ড ইলেকশনে 3 নম্বরে ছিল, এই ওলি আর বাকি এরা মিলে ওকে প্রধানমন্ত্রী করে দিল। সব একটা চক্রান্ত, চীনের একটা চক্রান্ত করে মাওবাদীর বিদ্রোহ করে এটাকে বসালো। আরেকটা জিনিস আছে, ওখানকার ছেলেরা সবসময় বিদেশে যেতে চায়, বিদেশে পয়সাটা ভালো পায়, সেই জন্য। এবং ওখানকার সরকার ওদের ওই ইয়াং জেনারেশন বাচ্চা ছেলে মেয়েদেরকে বাইরে যেতে দেবে না, বাইরে যেতে দিচ্ছিল না। সেই একটা ক্ষোভ কিন্তু ভেতরে ফুটছিল। এই সরকার, এই এখন রিসেন্ট সরকার, এই সরকার এটাকে একদম, এই যে কম বয়সের যারা 30 বয়সের বয়স পর্যন্ত, তাদের কাউকে বাইরে যেতে দেবে না। এবার ওখানে থাকলে সেই ইনকাম তো নেই, বাইরে গেলে তার অনেক ইনকাম। এবং যারা বাইরে থাকে তারা যখনই আসছে তখন দেখছে স্যুট বুট টাই পরা, অনেক আলাদা লাইফস্টাইল। আপনি কাঠমান্ডু বা অন্যান্য জায়গায় গেলে অনেকটা বিদেশি কালচারের মতো, ওয়েস্টার্ন কালচারের মতো। 65% লোক কিন্তু কৃষিকাজের উপর নির্ভর করে। আপনার নেপালে মিনারেলসও আছে, আয়রন আছে, বক্সাইট আছে, ম্যাঙ্গানিজ আছে, কপার আছে, কোবাল্ট আছে, কিন্তু ওদেরটাতেও অনেকটা যেরকম ভারত খনিজ পদার্থ সম্পদে ভরা, কিন্তু ঠিক সেইভাবে কাজে লাগাতে পারেনি বা কাজ করতে পারেনি, বা যা তার যে ইনফ্রাস্ট্রাকচার খরচা হয় সেটা করে উঠতে পারেনি, তো বাইরে থেকে জানাতে হচ্ছে। ওদেরও ঠিক সেই রকমই। এটা ছাড়া আমার মনে হয় বিশ্বে 1 নম্বর আপেলের বাগান নেপালে, সবচেয়ে উচ্চমানের। তো নেপাল এমনিতেও, নেপালের যা অবস্থা, নেপালকে নর্মালি গরিব বলে চালিয়ে দিয়ে গেছে, কিন্তু তা নয়। নেপালে একটা মিনারেল অ্যালকালাইন ওয়াটার পাওয়া যায়, সেটা আমাদের ভারতের সাথে জলের ট্রিটিতে ওটা না বলে রেখেছে। ওই জলটা যদি আমাদের দেশে আসে, ওরা প্রচুর লাভবান হবে। সেই জলটা যায় মিডল ইস্টের দিকে। প্রচুর কস্টলি জল ওটা, যেটা একদম হিমালয় থেকে নেপালে নিজে প্রোডাকশন করে মিডল ইস্টে পাঠিয়ে দিচ্ছে। আর সোজা ওটা পাহাড় থেকে পড়ছে, হিমালয় থেকে সেই জলটা কালেকশন করা হচ্ছে। ওটা প্রচুর দাম, মিনারেল সমৃদ্ধ। সেই জন্য নেপালে এই যে এখন যারা শাসনে ছিল, তারা কি করেছিল, যখন যতটা পেরেছে লুটেছে, খেয়েছে, সেই জিনিসটা এই ইয়াং জেনারেশনটা মেনে নিতে পারেনি। আপনি প্রচণ্ডর একটা মেয়ে আছে জানেন, তার নাম রেণুকা ধামাল। রেণুকা, ও আমাদের এখানে যেরকম প্রত্যেকটা রাজ্য হয়, ওদের ওখানেও রাজ্য আছে, এবং রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী, ওদের ওখানে সেই রাজ্যগুলোতে একটা করে মেয়র হয়। ওই প্রচণ্ডর মেয়ে ওই মেয়র। আর এদের পুরো পরিবারের লোকেরাই যত আছে, অলিফলি এদের লোকেরাই ব্যুরোক্র্যাটসেও আছে এবং টপ পজিশনগুলোতে আছে। কিন্তু ভারতকে এরা এমন একটা জায়গায় নিয়ে যেতে চাইছিল ওই চায়নার চাপে। কারণ কি, দেখুন, চায়নার সাথে কোনোরকমভাবে ব্যবসা করতে পারছে না। চায়নার সাথে প্রায় 1500 কিলোমিটারের বর্ডার, কিন্তু পুরোটাই হিমালয় ঘেরা। এবং চায়না যেতে গেলে থ্রু তিব্বত যেতে হবে। তিব্বত ছাড়া কোনো রাস্তা নেই। নেপাল থেকে চায়না যেতে গেলে এতটাই লং ডিস্টেন্স। চায়না সেটা ভাবছে যে একটা রেলের লাইন করে ওর ওখানে ঢোকানোর জন্য, ঠিক আছে। এই ঝামেলাগুলো ভারতের সাথে আছে।
তো ভারত সেখানে পুরোপুরিভাবে ভারতের এক্সপোর্ট ইম্পোর্ট নেপালের সাথে, এবং নেপালের সাথে আমাদের একটা মনের যে মিল সেটা আছে। তুমি তো ওখানে ঢোকা মানে তুমি নেপালকে শেষ করা, তার সাথে সাথে ভারতের উপর তোমার চোখ পড়বে, সেটাই তোমার ইচ্ছে। এই মাঝখানে একবার একটা ঝামেলা হয়েছিল মনে আছে, তখন ওদেরকে ওরা ওই সুগলি সমঝোতার জিনিসটা বোঝাচ্ছিল, লেপুলেক আর লিম্পুয়াধুরা এবং একটা নদী আছে সারদা, এটাকে নর্মালি তখন থেকে একটা বর্ডার মানা হয়েছিল। তো যেটা দিয়ে আমাদের মানসরোবর হয়ে আমরা বেরিয়ে যাব, ঠিক আছে, মানসরোবরে যাওয়ার জন্য আমরা থ্রু সিকিম দিয়ে ওখান দিয়ে বেরিয়ে যাওয়ার একটা রাস্তা তৈরি হচ্ছে, সেই সময় ওটাতে বাধা দিয়েছিল চায়না ওদেরকে বলে। সেই জিনিসটা ওরা করে যাচ্ছে। এখন ভারতের টার্গেট নেপাল টু ভুটান, নর্থ ইস্ট পুরো কানেকশন হয়ে যাবে একটা রেলের লাইন। এই যে এখন দেখলেন আইজলে হয়ে গেল, এবারে আইজলে হয়ে যাওয়ার সাথে সাথে নর্থ ইস্টের বাকি স্টেশনগুলো জুড়ে যাবে, কিছু কিছু জুড়ে গেছে, কিছু জোড়া বাকি আছে। এটা হয়ে যাওয়া মানে আমাদের নেপাল আর ভুটানকে নিয়ে নেওয়া হবে, নেপাল ভুটানকে নিয়ে নেওয়া হবে মানে রেলের লাইন, মানে রেল লাইনে সংযুক্ত হবে এবং বাণিজ্য সুবিধা হবে। এটা সুবিধা হলে পরে আমাদের ওই যে সবসময় চিকেন নেক বলছে না, ওই চিকেন নেক ব্যবহার হবে শুধু আমাদের সেনার জন্য, তাহলে আমাদের রিস্ক অনেক কমে যাবে। তো নেপাল এখন যে জায়গায় আছে, নেপাল যদি তার অবস্থান বুঝতে পারে, নেপাল যদি বুঝতে পারে যে আমরা ভারতীয়ই এবং আমাদের সব সংস্কৃতি ওদের সাথেই, তাহলে ওরা চায়নার দিকে যাবে না। চায়নার দিকে গিয়েই তো এই অবস্থাটা হয়েছিল। তাহলে শুধু তাই না, চায়নার দিকে যাওয়ার পরে এবং এই ওলি সরকার অ্যান্ড পার্টিরা এত বেশি মাদ্রাসা করিয়েছিল। নেপালের মাদ্রাসা মুসলিম বাড়ছিল, আমরা তো মুসলমানের এগেইনস্টে কথা বলি না, এই খবর কিন্তু বিভিন্ন পেপারে বেরিয়ে আসছিল যে মুসলিম বাড়ছে, মানুষ সাধারণত এরকম, কিন্তু তা নয়, সত্যিকারের পুরো ভরে গেছিল, একেবারে ভরিয়ে দিয়েছিল। সেই জায়গাতে ওদের ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছিল, প্ল্যান করে একদম। তো সেই জিনিসগুলোর এটা হচ্ছিল প্রতিক্রিয়া। তা এখন নেপালে তো নতুন প্রধানমন্ত্রী সুশীলাজি এসে গেছেন, তিনি এখন সামলাবেন এবং আস্তে আস্তে নেপালও ঠান্ডা হচ্ছে। তা দেখা যাক পরবর্তী পরিস্থিতি কোন দিকে গড়ায়। আমরা সমৃদ্ধ ভারতের সঙ্গে সমৃদ্ধ নেপালই চাই, যাতে ভারতের সমস্ত প্রতিবেশী সুখে শান্তিতে থাকতে পারে, আমাদের মোদিজি এবং আমাদের সমস্ত ভারতবাসী সেদিকেই। আপনি দেখেছেন নেপালে এই যে জিনিসটা ওরা করেছিল, যে মারামারি, আগুন লাগানো, যা কিছু করেছিল বা দোকানপাট থেকে লুট করেছিল, এখন তারা নিজেরাই পরিষ্কার করছে এবং যা দোকান থেকে লুট করেছিল সে টিভি হোক, মাইক্রোওভেন আর যাই হোক, সেগুলো আবার ফেরত দিয়ে যাচ্ছে। তার মানে সে তার দেশকে ভালোবাসে, সে তার দেশকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। এই যে আগের সরকারটা ছিল, আগের সরকারটা যে কাজটা করছিল সেটার একটা প্রতিরোধ। অনেক কিছু জেনে সমৃদ্ধ হলাম। তাহলে আমাদের এখন নজর থাকবে পরবর্তী পরিস্থিতির দিকে। আমরা আসবো আবার অবশ্যই আপনার কাছে, পরবর্তী পরিস্থিতির দিকে নজর রেখে আরও আপনার সঙ্গে আলোচনা আমরা চালাবো।